আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো? আজকে আমাদের গুচ্ছ পেইড ব্যাচের প্রথম ক্লাস, কোষ ও এর গঠন, বায়োলজি প্রথম পত্র অর্থাৎ বোটানি। তোমাদের ক্লাসগুলো যেভাবে হবে সেগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক আমি সলভ করে দিব, সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসছে অর্থাৎ কোন টপিকের, সেখান থেকে আরো কি কি ইম্পর্টেন্ট লাইন থাকতে পারে যেগুলো পড়া দরকার সেগুলো দাগিয়ে দিব, সেখান থেকে পড়ে নিবে। এছাড়াও আহ আর এবারে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস, তারপর খুবই খুবই এগুলা হচ্ছে বেরিয়ে গেছে, আরো কয়েকটি ইউনিভার্সিটি বের হয়ে গেছে। তো আমার সাজেশন থাকবে তোমরা গুচ্ছের জন্য বিগত সালের গুচ্ছের প্রশ্ন ব্যাংক অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন হয়েছে সেই গুচ্ছ প্রশ্ন ব্যাংক এবং সাথে জাস্ট অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইটার প্রশ্ন সলভ করবা। কারণ গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন বানানোর দায়িত্বে ছিল সাস্ট এবং জাস্ট, এছাড়াও জবি এগুলা। কিন্তু এবার যেহেতু সাস্ট আর জবি বের হয়ে গেছে, সেই আহ, সে কারণে শুধুমাত্র জাস্ট প্রশ্ন বানাবে এরকমটাই আশা করা যায়। আরো নতুন অ্যাড হতে পারে, আমার কাছে এখন আপডেটেড ইনফো আসে নাই, কিন্তু জাস্ট থাকবে। এই কারণে হচ্ছে তোমরা আহ এই যে এভাবে দেখাই দিই, গুচ্ছের প্রশ্ন অর্থাৎ যেখানে জিএসটির কোশ্চেন গুলো আছে, এছাড়া হচ্ছে কি বিজ্ঞান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেমন এই যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই দুইটার প্রশ্ন শুধু দেখবে, বাকিগুলো দেখার দরকার নেই কারণ যেহেতু বাকিগুলো বের হয়ে গেছে আর বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না। তোমরা যদি খেয়াল করো যে যখন গুচ্ছ ছিল না অর্থাৎ সাস্ট জবি যশোর এই সব হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা হইতো, তখন সাস্টের প্রশ্ন যেরকম হয় না, তখন সাস্টের প্রশ্ন যেরকম হইতো গুচ্ছের প্রশ্ন পরবর্তী সময় ওই রকমই হয়েছে। মানে সাস্টের প্রশ্ন আর গুচ্ছের প্রশ্নের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কারণ কি, কারণ হচ্ছে প্রশ্নটা সাস্ট বানাইতো, তো তারা তাদের মতো করেই বানাইতো, তারা বিগত সালে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেভাবে বানাইছে সেভাবেই বানাইতো। তো এবার তো যা ফার্স্ট বের হয়ে গেছে, আছে হচ্ছে যা, এই কারণে এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলা পড়তে হবে। কারণ তারা যেহেতু প্রশ্ন বানাবে, তারা গুচ্ছের প্রশ্ন ওই তারা তাদের আগে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন বানিয়েছিল সেইভাবেই বানাবে, অর্থাৎ টাইপ সেম থাকবে, তারপর টপিক গুলা সেম থাকবে। এই টাইপ আর টপিক সেম থাকার কারণে আমরা জাস্ট এবং বিগত সালের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নটা সলভ করব। আর তোমাদের শুধু আরেকটা কথা বলে রাখি যে আমাদের পেইড ব্যাচের সম্মানী হচ্ছে 250 টাকা। অন্যান্য জায়গায় দেখা যাবে গুচ্ছের এই যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা আমরা নিব, সাথে শেষে মডেল টেস্ট প্রোগ্রাম তো আছে, দেখা যাবে এটার জন্য শুধু এক্সাম ব্যাচই 250, হ্যাঁ শুধু এক্সাম ব্যাচ 250। কিন্তু আমরা ক্লাস নিব। ক্লাস কেন নিব? যেন তোমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করো তারপরে এক্সাম দাও। ওই আমি পড়ি বা না পড়ি, শুধু না আমি এক্সাম দিলাম, ওইভাবে এক্সাম দিয়ে হচ্ছে ভালো কিছু আশা করা যায় না। সে কারণে তোমাদের পড়াটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ক্লাস নিচ্ছি। এটা কিন্তু আমাদের বলতে গেলে সম্মানিটা কিন্তু শুধুমাত্র এক্সাম ব্যাচ দিয়ে কভার হয়ে যায়, বুঝছো? বলতে পারো যে ক্লাসগুলা তোমাদের জন্য ফ্রি, যারা আমাদের ব্যাচে ভর্তি আছো তার মানে ফ্রি না, তাদের জন্য গিফট বলা যেতে পারে, তাদের জন্য গিফট। আচ্ছা, চলো আমরা পড়া শুরু করি, বেশি কথা না বাড়ে। তো সবাই শুরুতে আগে ক্লাস করে নিবা, তারপরে এক্সাম দিবা। যদি কখনো ক্লাস দিতে দেরিও হয়, যে মনে করো এক্সাম লিংক দিয়ে দিচ্ছি কিন্তু ক্লাস দেয়নি, সেক্ষেত্রে তোমরা আগে ক্লাসটা করে নিয়ে তারপর এক্সাম দিবা। মানে আমার কথা হচ্ছে আগে পড়ো, পড়াটা নিশ্চিত করো, পড়াটাকে এনশিওর করো, তারপরে এক্সাম। আচ্ছা, এখানে লিখছে গুচ্ছ 22-23-এর প্রশ্ন, দুটি পাশাপাশি কোষপ্রাচীরে কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয় কোনটা? সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। দুটি পাশাপাশি কোষ প্রাচীরের কূপের মাধ্যমে যে সংযোগটা স্থাপিত হয় তাকে বলা হয় সাইটোপ্লাজমিক সংযোগ।
দেখো, এটা একদম বইতে স্পষ্ট ভাবে দেওয়া আছে। আমরা যদি কোষ প্রাচীর টপিকের মধ্যে যাই, এই খেয়াল করো, এই যে একটা পৃষ্ঠা, পৃষ্ঠা কত 10, এটার একেবারে প্রথম লাইনটা, সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় দুটি পাশাপাশি কোষের কোষ প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। এখান থেকে কি শিখবা জানো? এখান থেকে শিখবা যে একটা লাইনের একদম শুরুতে, সরি, একটা পেজের একদম শুরুতে লাইনটা যে ইম্পর্টেন্ট সেটা শিখবা। অর্থাৎ একটা টিচার যখন বই খোলে, বইয়ের পৃষ্ঠাটা খোলে, তারপরে প্রথমেই যে লাইনটা দেখতে পায়, সেই লাইনটা যদি প্রশ্ন করার মতো হয় তাহলে কিন্তু সে সেই প্রশ্ন, অর্থাৎ সেই লাইন থেকে তুলে দেয়। বোঝা গেছে? প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা পেজে এই যে প্রথম লাইনটা, এই প্রথম লাইনটা ঠিক এইভাবেই গুরুত্বপূর্ণ। তুমি দেখছো একেবারে প্রথম লাইনটা থেকে কিন্তু প্রশ্নটা তুলে দেওয়া, তাই একটু খেয়াল রাখবা যে সবগুলা পেজের প্রথম লাইনে, অর্থাৎ শুরুর দিকে কোনো ইম্পর্টেন্ট লাইন আছে কিনা যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বানানো যায়। এরপরে দেখো, আর এখান থেকে কোষপ্রাচীর থেকে যে লাইনগুলা পড়তে হবে সেগুলা হচ্ছে, উপরের দিকে তেমন কিছু নাই, এটা পড়তে পারো একদম নিচে থেকেই। সেটা হচ্ছে এই লাইনটা, প্রাথমিক প্রাচীরে প্রধানত থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীরে হচ্ছে লিগনিন, টুবেরিন, ওয়াক্স। আর পার্সেন্টেজ গুলা তেমন একটা ইম্পর্টেন্ট না। এখান থেকে আরেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। আর কোষ প্রাচীরের কাজটা দেখতে পারো, তেমন একটা ইম্পর্টেন্ট না। তো কোষ প্রাচীর থেকে এটাই ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমি একটা নোট দিছিলাম যে এখানে কোষ প্রাচীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লাইন লেখা ছিল। এই যে, সেলুলোজ অণু, অর্থাৎ 1,000 থেকে 30,000টা সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন বানায়। তারপর 100টা সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি বানায়। 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল বানায়। এরপর 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল বানায়। এইভাবেই তৈরি হয় কোষ প্রাচীর। তো এই সিকোয়েন্সটা তুমি মনে রাখতে পারো। এছাড়া কোষ প্রাচীর থেকে গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই। আর দাগানো লাইন গুলো যেগুলো আছে এগুলো পড়তে পারো, মানে ওইরকম গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে একেবারে আসবেই, ওইভাবে ওরকম কোনো লাইন নেই। এরপরে আমরা আসি, ক্লোরোপ্লাস্টে উপস্থিত থাকে কোন অণুজীবে? ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? খেয়াল করো, ক্লোরোপ্লাস্টে যাই আমরা।
তাহলে আমাদের প্রশ্নটা ছিল ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে। এই লাইনটা খেয়াল করো। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নীল, এখানে কথাটা আছে। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নীল। আর এইখানে দিয়েছে যেটা ব্যাসিলাস, ব্যাসিলাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ব্যাসিলাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এরপরে আছে প্লাজমোডিয়াম, আমরা জানি এটা ম্যালেরিয়ার জীবাণু। এরপরে আছে মাকড়, এটা হচ্ছে একটা ছত্রাক। তাহলে যেটা বাকি থাকে স্পাইরোগাইরা এসপিপি, এই অণুজীবে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। বোঝা গিয়েছে কিনা? এসপিপি অর্থাৎ স্পাইরোগাইরা এসপিপি, এটাতে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। এরপরে দেখো কোনটি স্টার্ট কোডন। আমরা জানি AUG, এটা হচ্ছে স্টার্ট কোডন, এটাকে বলা হয় মেথিওনিন। মেথিওনিন অর্থাৎ, আচ্ছা আরেকটু ক্লিয়ার করে লিখি। স্টার্ট কোডন হচ্ছে AUG, AUG কে বলা হয় মেথিওনিন। অনেক সময় AUG না থেকে মেথিওনিনও থাকতে পারে। মেথিওনিন। আর স্টপ কোডন, এখানে যেমন স্টার্ট কোডন আছে, এরকম হচ্ছে কিছু স্টপ কোডন আছে, সেগুলো হচ্ছে এই সমাপনী কোডন বা স্টপ কোডন, যেটাকে তিনটি স্টপ কোডন হচ্ছে তিনটি। একটা হচ্ছে UAA, UAG, UGA। কিভাবে মনে রাখবা তিনটি? UAA, এরপরে হচ্ছে UGA, এরপরে হচ্ছে AG, আর এ উল্টাই দিবা অর্থাৎ UAG। এই তিনটা হচ্ছে স্টপ করুন, আর AUG এটা হচ্ছে স্টার্ট করুন। এর পরেরটা আসো। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? আমরা জানি ক্রেবস চক্রের বিক্রিয়া ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ শোষণের ধাপ হচ্ছে চারটি। তার মধ্যে গ্লাইকোলাইসিস ব্যতীত বাকি তিনটি কিন্তু ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এটা কিন্তু এসএসসি পড়া, তাই আশা করি এই এসএসসি পড়া আসছে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা, যারা এসএসসি তে পড়ে তারাও এটা উত্তর করতে পারবে। তোমরা চাইলে এই ছকটা একবার করে নিতে পারো। এরপর আসছে ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয়। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয়, চলো আমরা বই থেকে দেখি এই প্রশ্নটা কোথায় আছে। খেয়াল করো। রবার্ট ফেগলেন, রবার্ট ফেলগেন 1914 সালে ডিএনএ এর রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন, যা ফেলগেন ক্লিনিং নামে পরিচিত। অর্থাৎ বুঝছো, এই প্রশ্নটি এসেছে এই জায়গা থেকে, যাকে বলা হয় অর্থাৎ ডিএনএ এর যে রঞ্জন পদ্ধতি সেটাকে বলা হয় ফেলগেন স্টেইনিং। এখান থেকে অর্থাৎ এই ডিএনএ থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, সেগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ডিএনএ হলো একটি বৃহদাকার জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি হিসেবে স্বীকৃত। এছাড়াও ডিএনএ বলতে পারবে ডিএনএ আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে
বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএর আর একটা গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে সে হচ্ছে আমাদের বংশগতির রাসায়নিক ভিত্তি। সবাই নিজেদের বইয়ে লিখে নিবে। আর একটা গুরুত্বপূর্ণ লাইন আছে এখানে, খেয়াল করো। ডিএনএ অণুতে সমপরিমাণ এ ও টি এবং সমপরিমাণে সি এবং জি থাকার এই নীতিমালাকে বলা হয় চার্গাপস রুল। এটা কিন্তু অনেক ভর্তি পরীক্ষাতে আসে, সে কারণে এই লাইনটা ভালোভাবে দাগায় রেখো। আরেকটা লাইন এখানে আছে, মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 গ্রাম ডিএনএ থাকে। এই লাইনটা ডিএনএ থেকে এতটুকু এনাফ গুচ্ছের জন্য। এর পরের প্রশ্নে আমরা যাই। একটি এমআরএনএ গঠনের মিউটেশনের জন্য ইউজিজি কোডটি থেকে কি বললো, একটি এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএ তে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? তাহলে দেখ, একটা মজার জিনিস এখানে আরেকবার লিখে দিই। আমরা কি লিখছিলাম, বা এখানে যদি দেখাই যে আমরা লিখছিলাম যে স্টপ কোডন, এই যে স্টপ কোডন বা সমাপনী কোডন, এটা কিন্তু তিনটা। একটা হচ্ছে ইউএএ, আর একটা হচ্ছে ইউজিএ, আর একটা হচ্ছে ইউএজি। তাহলে এইখানে যাই থাকুক, প্রশ্নটা দেখে তোমার মনে হইতে পারে যে একটা কোডন থেকে আর একটা কোডনে আসছে, এটা কি ঘটতে পারে, এটা তো আমি বুঝতে পারি। একটা কোড থেকে আরেকটা কোডে আসছে, এর ফলে কি হতে পারে? তোমার এই প্রশ্নটা একটু হার্ড লাগতে পারে, এই প্রশ্নটা হার্ড লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু হার্ড না, একদম সহজ জিনিস। কিভাবে? খেয়াল করো। ইউজিএ এটা কি? এটা হচ্ছে স্টপ কোডন। এটা হচ্ছে স্টপ কোডন। আমরা জানি স্টপ কোডন তিনটা ছিল, একটা ছিল ইউ এ এ, আর একটা হচ্ছে ইউ জি এ, আর একটা হচ্ছে ইউ এ জি। এই তিনটা ছিল আমাদের স্টপ কোডন। যেহেতু এটা স্টপ কোডন, তাহলে এটার উত্তর হবে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। যেহেতু এটা স্টপ কোডন, এর জন্য এটার কাজই হচ্ছে থেমে যাওয়া। আশা করি এটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। এরপরে আমরা যাই, ডিএনএ প্রতিলিপি তৈরি করার জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? অত্যাবশ্যকীয় এনজাইম পলিমারেজ। দেখো এটা হচ্ছে, আমি যে নোট দিছিলাম সেই নোটের মধ্যে আছে। ডিএনএ রেপ্লিকেশনে অত্যাবশ্যকীয় এনজাইম হচ্ছে পলিমারেজ। অপত্য ডিএনএ যে এনজাইম প্রভাবে কুণ্ডলিত হয় সেটা হচ্ছে গাইরেজ। আর ডিএনএ অণুর খণ্ডগুলোকে সংযুক্ত করে প্রাইমেজ। রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ড ভাঙে হেলিকেজ। এই নোটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে পাবে। এছাড়া হচ্ছে আমাদের পেইড নোটের যে গ্রুপটা আছে সেখানে আমি দিয়ে দিব, তো সেখান থেকেও পড়ে নিও। পেইড নোটের গ্রুপটাতে তোমরা দাগানো পিডিএফ পাবা, প্লাস বিভিন্ন নোটস পাবা, আর অধ্যায় ভিত্তিক নোট আর প্র্যাকটিস শিট তো থাকবেই তোমাদের জন্য। এরপরে হচ্ছে কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? আমরা সবাই জানি যে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আশা করি এটা বই থেকে দেখানো দরকার নেই, তোমরা জানো। আর মাইটোকন্ড্রিয়াকে বলে কি? শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়াকে বলে শক্তি উৎপাদন কেন্দ্র। লাইসোজোমকে বলে আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা বলা হয় লাইবোজোমকে। আর গোলগি বডিকে কি বলে? গোলগি বডিকে বলে ট্রাফিক পুলিশ। গোলগি বডিকে বলে ট্রাফিক পুলিশ। যখন কোনো একটা প্রশ্ন পড়বা, শুধু মুখস্থ করবা না, তার চারটা অপশনই এইভাবে ধরে ধরে পড়বা। তার চারটা অপশন থেকে কি উত্তর বের করা যায় সেটা ধরে ধরে পড়বা।
এরপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই কারণ এরা আর গুচ্ছ অধিভুক্ত নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই কারণ এরা আর গুচ্ছ অধিভুক্ত নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও লাগবে না। আমরা এখন পড়বো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে বলছে ডিএনএ প্রতিলিপি তৈরিতে কোন এনজাইম প্রয়োজন হয়? পলিমারেজ। ডিএনএ প্রতিলিপি তৈরিতে পলিমারেজ এনজাইম প্রয়োজন হয়। এটা হচ্ছে বইতে আছে। বইতে একটা ছক আছে এনজাইম। দাঁড়াও বের করি, বের করতে একটু সময় লাগে, পিডিএফ তো। এই যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলা: টপোইসোমারেজ, ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, লাইগেজ, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ। এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। আর এখানে কি কি আছে? ট্রিপসিন, এটা ওই ছকের মধ্যে পাইছো? পাই নেই। লাইগেজ পাই নেই। লাইপেজ পাই নেই। দেখো এই ছকের মধ্যে কিন্তু সেগুলা নাই, অর্থাৎ এটা হবে ডিএনএ পলিমারেজ। এরপরে হচ্ছে কোন অঙ্গাণুটি প্রো প্রোক্যারিওট এবং ইউক্যারিওটে উপস্থিত? আমরা জানি সেটা হচ্ছে রাইবোজোম, কেননা রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ এটা আদিকোষ এবং প্রকৃত কোষ। প্রোক্যারিওট মানে আদিকোষ, আর ইউক্যারিওট মানে প্রকৃত কোষ। আদিকোষ এবং প্রকৃত কোষে রাইবোজোম থাকে, এ কারণে একে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়া রাইবোজোমের সাথে টিআরএনএ সংযুক্তি পর্যায়ে বিঘ্ন ঘটে কোন অ্যান্টিবায়োটিক? এটা একটা নোট আছে, এই নোটটা হচ্ছে আমি তোমাদের পেইড নোটের গ্রুপে দিয়ে দিব। দেখি এখানে লিখে রাখছিলাম আমি নোটটা। এই যে নোটটা খেয়াল করো, এখানে আছে ক্লোরোমাইসিন। ক্লোরোমাইসিন হচ্ছে পেপটাইড বন্ধন সৃষ্টিতে বিঘ্ন ঘটায়। আর ইরিথ্রোমাইসিন রাইবোজোমে এমআরএনএ এর চলনে বিঘ্ন ঘটায়। এই নোটটা আমি দিয়ে দিব তোমাদের পেজ নোট গ্রুপে, সেখান থেকে পড়ে নিবা। এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলোর কাজ। আর নিওমাইসিন হচ্ছে এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে আন্তঃবিক্রিয়াতে বিঘ্ন ঘটায়। স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনা লগ্নে বিঘ্ন ঘটায়। আর টেট্রাসাইক্লিন রাইবোজোমের টিআরএনএ সংযুক্তিতে বিঘ্ন ঘটায়। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু ছিল ব্যাকটেরিয়ার রাইবোজোমের সাথে টিআরএনএ এর সংযুক্তি পর্যায়ে বিঘ্ন ঘটায় কোন অ্যান্টিবায়োটিক? যে ব্যাকটেরিয়া রাইবোজোমের সাথে, তাহলে এটা হবে টেট্রাসাইক্লিন। আশা করি ক্লিয়ার। ওই নোটটাতে কিন্তু আছে, ওই নোটটা থেকে পড়ে নেবা, যেহেতু একবার প্রশ্ন আসছে। কোথায় আসছে? যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। এখান থেকে কিন্তু আবার প্রশ্ন আসতে পারে, কারণ প্রশ্ন কি তারাই বানায়। এরপরে বলছে পাইরিমিডিন বেস কোনগুলা? দেখো বইতে আছে। দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষার। রিং এর সংখ্যার উপর ভিত্তি করে ক্ষারক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন হচ্ছে 2 রিং, মনে রাখবা, পিউরিন 2 রিং। পিউরিন 2 রিং।
পিউরিন দুই রিং, সেটা হচ্ছে এডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন, অর্থাৎ এজি। এজি অর্থাৎ মনে রাখো আজ, আজ পিউরিন দুই রিং, আজ পিউরিন দুই রিং, পিউ দুই, পিউরিন দুই রিং, আজ পিউরিন দুই রিং। তাহলে এটা মনে রাখো আজ দিয়ে, হ্যাঁ, আজ দিয়ে, অর্থাৎ এ, এ এবং জি, এ জি। এরপরে আছে হচ্ছে পাইরিমিডিন, যেটা হচ্ছে এক রিং বিশিষ্ট। এটা হচ্ছে থাইমিন, সাইটোসিন থাকে আর, আচ্ছা, থায়ামিন এবং সাইটোসিন আর হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিলে থাকে, আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিলে থাকে। তাহলে থায়ামিন, সাইটোসিন, থায়ামিন, সাইটোসিন। তাহলে আমাদের পাইরিমিডিন বেস কি কি ছিল? সাইটোসিন এবং ইউরাসিল, সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে পরেরটা দেখি আমরা, নিম্নের কোন অঙ্গাণুটি কোষীয় চলনে ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে? আমরা জানি গলগি বডির কোষীয় চলনে ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে, চলো বই থেকে দেখে আসি। এটা প্রশ্নগুলো অনেকেই হচ্ছে চায় এরকম, যে মেডিকেলের জন্য যেরকম দাগানো বই পাওয়া যায়, গুচ্ছের জন্য সেরকম দাগানো বই আছে কিনা। আমি দেখছি এর আগে যে অনেকে চাইছিল যে মেডিকেলের জন্য যেমন দাগানো বই পাওয়া যায় সেরকম রাবি, তারপর ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির জন্য দাগানো বই পাওয়া যায় কিনা। তো এইভাবে ক্লাস নিয়ে প্রশ্নগুলো কোথা থেকে এসেছে এবং তার আশেপাশে কোনো গুরুত্বপূর্ণ লাইন আছে কিনা, যদি একটু পেজ বের করতে তারপর ক্লাস নিতে এটা একটু সময় ব্যয় হচ্ছে, কিন্তু দাগানো কোন লাইন থেকে আসছে সেটা আমি তোমাকে ডিরেক্ট একদম লাইভে দেখাই দিলাম। তারপর সেখানে আশেপাশে আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে কিনা সেটা দেখাই দিলাম। এটা কিন্তু তোমার জন্য খুব হেল্পফুল, মানে তুমি দাগানো লাইন গুলা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বলতে পারি, বলতে পারি। অধ্যায়টা প্রচুর বড় হয়, একটা টপিক বুঝতেও সময় লাগে। কোথায় গেল গলগি বডি, আমি কি দেখতেছি না? এটা দাগানো না থাকার কারণে আরো খুঁজে বের করতে হচ্ছে। মাইটোকন্ড্রিয়ার আগে, তাহলে দেখো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে, আমি আমার বই বের করে গোলকি বাড়ি বের করলাম, তারপর পিডিএফ এ খুঁজে পেলাম, বুঝছো, পিডিএফ এ মানে খুঁজে পাওয়া যায় না। আর পিডিএফ টা দাগানো নাই, নিজের বই ধরে দাগানো থাকে, পিডিএফ দাগানো নাই। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের পড়ে পড়ে তোমাদের সামনে দাগাবো, সেই জন্য হচ্ছে এভাবে রাখছি যেন তোমরাও দেখো যে বইয়ের কোন জায়গাটা থেকে প্রশ্নটা আসছে। নিম্নের কোন অঙ্গাণুটি কোষীয় চলনে ফ্লাজেলের সৃষ্টিতে কাজ করে? অর্থাৎ আমাদেরকে গোলগি বডির কাজ পড়তে হবে, আমাদের পড়তে হবে গোলগি বডির কাজ।
এই যে গলগি বডির কাজ, গলগি বডির কাজ, ফাংশন অফ গলগি অ্যাপারেটাস। লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে, তাহলে লাইসোজোম এটাও কিন্তু একটা অঙ্গাণু অর্থাৎ আত্মঘাতী থলিকা। এই লাইসোজোমটা তৈরি করে গলগি বডি। অপ্রোটিন জাতীয় পদার্থের অর্থাৎ লিপিড সংশ্লেষণ করে, কিছু এনজাইম এবং প্রাণরস নির্গমন করে, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে কে? গলগি বডি। প্রোটিন, হেমোসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করে। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে ফ্লাজেলা তৈরিতে। আচ্ছা, ফ্লাজেলা তৈরিতে। এরপর হচ্ছে কোষস্থ পানি বের করে দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রস্তুতকৃত দ্রব্যাদিকে ঝিল্লিবদ্ধ করা, বিভিন্ন পলিস্যাকারিড সংশ্লেষণ এবং পরিবহনে অংশগ্রহণ করা। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এটা মনে রাখো, এটা গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর কার্বোহাইড্রেট মানে তো শর্করা, আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা যদি আমি বাংলা করি তাহলে হবে হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এই যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা কিন্তু আবার গলগি বডি না, হ্যাঁ, এটা কিন্তু গলগি বডি না, এটা হচ্ছে প্লাস্টিক। শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা। তো অপর নামগুলো আমি লিখে দিব নোট গ্রুপে, ওইখান থেকে পড়ে নেবা সবগুলো। কারখানা, এই যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা হচ্ছে প্লাস্টিড। হ্যাঁ, এটা কিন্তু আবার গলগি বডি না, মনে রেখো। অনেকে হচ্ছে ভাবতে পারে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর শর্করা জাতীয় খাদ্যের কারখানা দুইটা তো একই, একটা বাংলা আর একটা ইংলিশ, কিন্তু না। শর্করা জাতীয় খাদ্যের কারখানা প্লাস্টিড আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলগি বডি। এছাড়া হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করা, কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করা, শুক্রাণুর একরোজোম, এটা দাগায় রাখো, শুক্রাণুর একরোজোম তৈরিতে সহায়তা করা গলগি বডির কাজ। লিপিড এবং প্রোটিন লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা, এগুলা হচ্ছে গলগি বডির কাজ। এরপরে দেখো, ডিএনএ থেকে তথ্য বা নির্দেশ কপি করে থাকে কে? এমআরএনএ। ডিএনএ থেকে তথ্য বা নির্দেশ কপি করে থাকে এমআরএনএ। এরপর লিখছে প্রোক্যারিওটিক কোষে থাকে না নিউক্লিয়ার আবরণী। আমরা কি জানি? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষ, এই দুইটাকে ভাগ করাই হয়েছে কিন্তু এই নিউক্লিয়ার আবরণী এর উপর কেন্দ্র করে, অর্থাৎ সেখানে নিউক্লিয়ার প্রোক্যারিওটিকে কি থাকে না, নিউক্লিয়ার আবরণীটা থাকে না, যার কারণে তার নিউক্লিয় বস্তুগুলা বিভিন্ন অংশে সাইটোপ্লাজমিক অংশে ছড়িয়ে যায়, এই কারণে একে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, যেটাতে নিউক্লিয়ার আবরণী থাকে না। এরপরে হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে তিনটি। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে, অর্থাৎ আমি যদি এডিনিন 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 এবং থায়ামিনের মধ্যে করি তাহলে ডাবল বন্ড হবে, আর যদি সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে করি তাহলে ট্রিপল বন্ড হবে। ওকে, তাহলে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে তিনটি। এরপরে আছে কোষের কোন ক্ষুদ্রাঙ্গ জীবাণু ধ্বংস করে? এটা তো খুবই সহজ, লাইসোজোম। লাইসোজোমকে জীবাণু ধ্বংস করে, অর্থাৎ এটির মধ্যে কি থাকে? বিষাক্ত এনজাইম থাকে যা জীবাণুকে ভক্ষণ করে ফেলে বা হজম করে ফেলে। এটা আশা করি সবাইকে মানে সবাই জানো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে বইটার, সেখান থেকে বইটা থেকে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো পড়ে ফেলবা। আর কোন কোন ইউনিভার্সিটি পড়বা সেটা একটু দেখাই দিই। পড়বা হচ্ছে গুচ্ছেটা তো পড়বা, জগন্নাথের পড়ার দরকার নাই, কুমিল্লাও পড়ার দরকার নাই, ইসলামী বিশ্ববিদ্যালয়টা দরকার নেই, ইসলামিকও দরকার নেই। আসলে কোনোটাই দরকার নেই, বুঝছো? তুমি জাস্ট গুচ্ছেরটা পড়ো আর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি পড়ো, এগুলাই। আর বাকিগুলা না আসে না, মানে সেগুলো তো তারা গুচ্ছ অধিভুক্ত ঠিক আছে, কিন্তু তাদের প্রশ্নের সাথে
গুচ্ছের স্ট্যান্ডার্ড মেলে না। গুচ্ছের স্ট্যান্ডার্ড মেলে হচ্ছে শাহজালাল আর এই যশোর বিজ্ঞান প্রযুক্তির সাথে। তো শাহজালালেরটা তুমি দেখতে পারো, যদিও সাস্ট নাই, তবুও তুমি শাহজালালেরটা দেখতে পারো, কারণ বিগত সালের গুচ্ছ পরীক্ষা আর শাহজালাল পরীক্ষার প্রশ্নের মান বলো, স্ট্যান্ডার্ড বলো, টাইপ বলো, টপিক বলো, সবই সেম, বোঝা গেছে? এই কারণে সাস্ট গুচ্ছে না থাকলেও তুমি সাস্ট দেখবা। কেন দেখবা? কারণ বিগত সালে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকেই তো এই বছর কমন পাবা নাকি, মানে বিগত সালের কোশ্চেন। মনোযোগ দিয়ে শোনো কথা। বিগত সালে গুচ্ছে যে পরীক্ষা হয়েছে সেটার স্ট্যান্ডার্ড বজায় রেখেই তো এই বছরও গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে, তাই না? বিগত বছরগুলোতে প্রশ্ন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের মতো করে, যদিও তারা এইবার নাই, গুচ্ছ অধিভুক্ততে নাই, কিন্তু ওই যে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে বিগত সালে প্রশ্নগুলা তারা কইরা রেখে গেল, এখন আগামীতে গুচ্ছের যে প্রশ্নগুলা হবে সেগুলা কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা বজায় রেখেই হবে, সেই ঐতিহ্য, সেই ধারাবাহিকতা বজায় রেখেই হবে। বোঝা গেছে? এই কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নটা তোমরা পড়বা, কারণ দুইটা স্ট্যান্ডার্ড একই, গুচ্ছের স্ট্যান্ডার্ড আর সাস্টের স্ট্যান্ডার্ড এক। এই কারণে তোমরা সাস্টের কোশ্চেনটাও সলভ করবা, যদিও সাস্ট এবার প্রশ্ন করবে না, কিন্তু স্ট্যান্ডার্ড সেম থাকবে। ঠিক আছে? তাহলে সবে হচ্ছে এক্সাম দিয়ে নিও, এক্সাম লিংক অলরেডি দেওয়া হয়েছে গ্রুপে। সবে ক্লাসটা করবা, বই পড়বা, বই পড়ে তারপর এক্সাম দিয়ে নিও। আর এক্সাম দেওয়ার পর যদি কোনো প্রশ্ন তোমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা তুমি বোঝো নাই, তাহলে সেটা আমাদের প্রবলেম সলভিং গ্রুপে জিজ্ঞেস করো, অর্থাৎ পেইড প্রবলেম সলভিং, যেটা গ্রুপে জিজ্ঞেস করো, আপু বুঝাই দিব। ঠিক আছে? খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। আর যারা ভর্তি হও নাই, আর একটা কথা, যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যায়ও, কারণ 250 টাকাতে এক্সাম ব্যাচই পাওয়া যায়। হ্যাঁ, আর এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে তোমাদের নিজেদের ভালোর জন্য, যেন তোমরা পড়া তারপরে এক্সাম দিতে পারো, না পড়ে যেন এক্সাম না দাও।